তথ্য গোপন করে সিগারেট উৎপাদন ও বিক্রির মাধ্যমে ৭ মাসে ৩৫৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার প্রমাণ মিলেছে ভার্গো টোবাকোর বিরুদ্ধে। এরই মধ্যে কোম্পানিটির বিরুদ্ধে এনবিআর ২টি মামলা করলেও বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কোম্পানিটি তথ্য গোপন রেখে প্রায় ১১০ কোটি ৮৫ লাখ সলকা সিগারেট উৎপাদন ও বিক্রি করেছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন এস এ বাপ্পি। ভার্গো টোবাকো লিমিটেড রাত দিন এক করে চলছে কাজ, তবে এটি কয়েক মাস আগের চিত্র। কারখানাটির বর্তমান অবস্থা দেখার আগে প্রতিষ্ঠানটির সঙ্গে একটু পরিচয় হওয়া যাক। ওয়েবসাইটে নিজেদেরকে বাংলাদেশের একটি লিডিং তামাক উৎপাদনকারী হিসেবে পরিচয় দিয়েছে প্রতিষ্ঠানটি। বেশ কয়েকটি ব্র্যান্ডের ছবিও দেওয়া রয়েছে ওয়েবসাইটে, যেগুলো তারা উৎপাদন করে। শ্রমিকরা বলছিল, একটা লম্বা সময় নামকরা একটি ব্র্যান্ডের সিগারেটও তারা উৎপাদন করেছে। তবে এই উৎপাদন ঘিরেই যত গন্ডগোল। ওটা কতদিন হলো বন্ধ হয়েছে? দেশ গোল্ড। এনবিআর এর তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। গত বছরের জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটি ওই কারখানায় ১১০ কোটি ৮৫ লাখ সলাকা সিগারেট গোপনে উৎপাদন ও বিক্রি করেছে। স্থানীয় পর্যায় থেকে সংগ্রহ করা তামাকেরও কোনো তথ্য জানায়নি এনবিআর কে। আর এই জালিয়াতি করে প্রতিষ্ঠানটি ৩৫৮ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে বলে প্রমাণ মিলেছে। আশ্চর্যের বিষয়, গত বছরের আগস্ট মাসেও কোম্পানিটির বিরুদ্ধে একই প্রক্রিয়ায় ৮৭ কোটি টাকা কর ফাঁকির আরেকটি মামলা দেয় এনবিআর। শত শত কোটি টাকা কর ফাঁকি দিয়ে কোন অবস্থায় আছে কোম্পানিটি, কর্তারাই বা কি বলছেন তা জানতে গাজীপুরে তাদের কারখানায় টিম ৭১। কয়টায় ছুটি হয়? বাধা দেওয়ার চেষ্টা করলেও কৌশলে কারখানায় প্রবেশ করার সুযোগ মেলে। শত কোটি টাকা কর ফাঁকির ২টি মামলা কাঁধে নিয়েও প্রায় আগের মতোই চলছে সবকিছু। তবে কেউ কোনো কথা বলতে রাজি নয়। কর্তৃপক্ষের নম্বর দিতেও নারাজ তারা। কথা তো বললাম, ওই নাম্বার দেওয়ার মতন আমার একটা না, আমার চাকরিটা হয়। তবে ৭১ টিমকে ম্যানেজ করারও চেষ্টা চলে বেশ জোরে সোরেই। এমন শত কোটি টাকার কর ফাঁকির প্রমাণ মেলার পর মামলার অগ্রগতি জানতে গাজীপুরের কাস্টমস অফিসে টিম ৭১। তবে ক্যামেরার সামনে কোনো তথ্য বলতে রাজি হননি তারা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তিতে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শত কোটি টাকা কর ফাঁকি দেওয়ার পরেও বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ দেওয়া কতটা আইন সিদ্ধ তা জানতে একজন আইনজীবীর সঙ্গে কথা হয় ৭১। আপনি একজন অনেস্ট ট্যাক্স পেয়ার, আপনি ১০০ টাকারটা ১০০ টাকাই দিয়েছেন, কিন্তু উনি না দিয়ে 70 টাকা বা 50 টাকায় সেটেল করে নিল, তাহলে যে অনেস্ট ট্যাক্স পেয়ারের অ্যাগেনস্টে এটা একটা ইনজাস্টিস হতে পারে। এখানে ট্রান্সপারেন্সির ব্যাপারটা অনেকাংশেই ধরেন থাকে না, এবং এইটারই কিছু অসাধু ধরেন এনবিআর-এর কর্মকর্তা, তারাও আবার এইটাকে অ্যাবিউজ করে। তিনি বলেন, স্বচ্ছ করদাতাদের জন্য বিষয়টি বৈষম্যমূলক হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এর তেমন বিকল্প নেই। তবে কর আদায়ের বিষয়টি ডিজিটালাইজেশনের আওতায় আনতে পারলে এমন বৈষম্য সৃষ্টির সুযোগ কমে যাবে বলেও মত তার। অন্য দেশে যেটা হলো, আপনাকে ফাঁকি দেওয়া যায় না, কারণ আপনাকে সিস্টেম ইটসেলফই আপনাকে স্টাক করে দেয়। সুমন তানভীর, ৭১, ঢাকা। রাসায়নিক সংকটে এবার কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে রাসায়নিক আমদানি প্রায় ৫০% কমে যাওয়ায় এর দাম বেড়েছে কয়েক গুণ। ফলে চামড়া প্রক্রিয়াজাতে অন্তত ২০ গুণ খরচ বাড়বে বলে আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। তবে আমদানিকারকরা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এবার রাসায়নিকের বাজার অস্থির। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ট্যানারিতে পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে লাগে ১২০ থেকে ১৩০ রকমের রাসায়নিক, যার বেশিরভাগই আমদানি নির্ভর। ট্যানারি মালিকরা বলছেন, কোরবানির ঈদ এগিয়ে এলেও প্রয়োজনীয় রাসায়নিক পাওয়া যাচ্ছে না। যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকু কিনতে হচ্ছে চড়া দামে। কেমিক্যালের
ইন্টারন্যাশনালভাবে 30% 40% দাম বাড়ছে, পৃথিবীতে জাহাজ ভাড়া বাড়ছে, কিন্তু আমার চামড়া বিক্রি বাড়ে নাই। ওভারঅল তো আমার লস, আমার দাম দিবে কে? আমার প্রাইস যদি বিক্রি করতে না পারে, 10 সেন্ট যদি আমার কেমিক্যাল কস্ট বেড়ে যায়, তাহলে আমি বিক্রি তো পাচ্ছি না আমি। আমদানিকারকরা বলছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এবার রাসায়নিকের সংকট তৈরি হয়েছে। যেখান থেকে র ম্যাটেরিয়ালসগুলো আসে সেখান থেকে সবাই দাম বাড়ায় এবং সিগনিফিকেন্টলি নট ইন 10%, 20%, 25% প্রাইসে কোনো বেতন বাড়াচ্ছে, কোনো 50% প্রাইস বাড়াই ফেলছে। কেমিক্যাল ইম্পোর্টার আমরা সেভাবে ইম্পোর্ট এখন করতে পারতেছি না, কারণ এই বেশি দামে কেমিক্যাল ইম্পোর্ট করা যদি এটাকে মার্কেটে যদি সেই পরিমাণ দাম না ওঠে তাহলে তো সে লস যাবে, ডাইরেক্ট লস। তবে ট্যানারি মালিকদের সংগঠনের অভিযোগ, রাসায়নিক সহ সালফিউরিক অ্যাসিডের বাজারটা নিয়ন্ত্রণ করছে কয়েকটি সিন্ডিকেট। ছোট বড় মাঝারি ট্যানারি মালিকরা যারা আপনার কমার্শিয়াল এক্সপোর্টার, তারা কিন্তু আসলে কেমিক্যালস নিয়ে দিশারা। এই সালফারিক অ্যাসিড আপনার ছিল 40 টাকা কেজি, সেটা হয়ে গেছে 230 টাকা কেজি। এই যে আপনার প্রথম স্টেজে আমার কিন্তু সালফারিক অ্যাসিডের প্রয়োজন হয়, বাংলাদেশে 6-7টি কোম্পানি আপনার উৎপাদন করে, তারা আপনার সিন্ডিকেট করে আপনার এটা মূল্য বৃদ্ধি করে দিয়েছে। চলমান সংকটেও বন্ড সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কিছু পরিমাণ রাসায়নিক আমদানি করতে পারলেও বিপাকে পড়েছে নন বন্ডের কারখানাগুলো। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, আমরা একটু সচিবালয়ে যেতে চাই, সেখানে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি চলে যাব সেখানে। নিম পাতা মুঠা করে আমার মা আমাদের গায়ে মরাইতে, যাতে চুল না চুলকায়। ওষুধ বইয়ে তখন কোনো জিনিস ছিল না, সাবু খাওয়াইতো দুধ দিয়ে। হামকে আমাদের মায়েদের মুখে শুনছি গামাসির বড় ভাই। প্রতি ঘরে হাম হতো এবং হাম জীবনে একবার হবে, এইটাই তখন শুনে আসছি। এরপরে দীর্ঘ সময় হাম নেওয়ার চিন্তা করিনি, এবার আল্লাহ চিন্তা করাচ্ছি। ইমিউনিটির কথা বলেছেন ডক্টর আতিয়ার রহমান, আরও অনেকে বলেছেন। আই 100% ডু এগ্রি দিস। ঠিক, কতগুলি কারণ আমার সামনে এসেছে, আমি পরে আমরা কি করেছি হামের জন্য এটা বলবো। আমি যখন হাসপাতালগুলিতে গিয়েছি, যে বাচ্চাগুলি দেখেছি, আমি এটার সাথে একটু অ্যাটাচ করব আইসোলেশনের প্রসঙ্গটা। মায়ের শরীর হাড্ডিটা সার, বাচ্চা আরো দুর্বল। জিজ্ঞেস করছি, বোন কয় বাচ্চা? কোনোখানে প্রশ্ন একটা প্রথম বাচ্চা, কোনোখানে প্রশ্ন 2টা বাচ্চা, কোনোখানে 3টা বাচ্চা। বয়স কত? 18, 19, 20-এর উপরে হার্ডলি খুব কম পেয়েছে। এই অল্প বয়সে ঘর থেকে বের হয়ে গিয়ে বা পিতামারিয়াতে যেভাবে হোক বিয়ে করা মেয়েগুলি পুষ্টির অভাবে এদের মায়ের দুধটা পর্যন্ত এদের শরীরে প্রস্তুত হয় না। জিজ্ঞাসা করেছি, বাচ্চাকে দুধ খাওয়ান না? লজ্জা পায় বলতে। মহিলা ডাক্তার পাশে থাকে, অনেক সময় ওনারা বলে দেয় কারো নিপেলস দুধের ভিতরে ঢুকে যায়, কারো নিপলসটা ফেটে থাকে, কারো নিপলসের ফোঁটা নাই, গোটা হয়ে বন্ধ হয়ে গিয়েছে, দুধ দিতে পারে না। অনেক কেস পেয়েছি। কেউ বাচ্চাকে দুধ খাওয়াতে অভ্যস্তই না, খাওয়াবেই না যে কোনো কারণে। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস দ্যাট ইস্যু। এখন গ্রামে পর্যন্ত ম্যাক্সিমাম সিজারিয়ান বাচ্চা হচ্ছে, যেটা ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আমাদের রানা ফ্লাওয়ার্সের সাথে আমার আলাপ হয়েছে। সিজারিয়ান বাচ্চাদেরকে মায়ের শাল দুধ দেয় না, যেটা ইজ দ্য বেস্ট নিউট্রিশিয়াস ফুড ফর দ্য নিউ বেবি। এখানে বক্তব্যে শুনেছি 6 মাস থেকে, এটা বলেছি কোন ডাক্তার আমার, 6 মাস থেকে 9 মাস পর্যন্ত মায়ের ব্রেস্ট ফিডিংয়ে যেটা পায় ওইটা দিয়ে ইমিউনিটি চলে। তাইলে এখন 6 মাস থেকে 9 মাসের এত বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চা কেন হাম হচ্ছে? যেটা আমি আলাপ এবং অভিজ্ঞতা থেকে পাচ্ছি, নিউট্রিশনের অভাব। আমরা যখন ছোট ছিলাম এত মানুষ হামে মরে নেই। আমার এলাকায়, আমরা তো তখন তো আর এত মিডিয়ার যুগ ছিল না, বাট আমি আমার গ্রাম সম্বন্ধে আমার পরিষ্কার, এখনো আমার মেমোরি অনেক শার্প। আমি 4 বছর থেকে সব বলতে পারবো। দর্শক, সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন কথা বলছিলেন, আমরা সরাসরি সেখানে ছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে 7 দিনের মধ্যে। এদিকে ঘটনার 5 দিন পরও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় আন্দোলন আরও জোরদার করেছে শিক্ষার্থীরা।
প্রক্টর অফিসের পর রোববার প্রশাসনিক ভবনে তালা দেয়া হয়েছে। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রবিবার সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ করতে থাকেন। পরে প্রশাসনিক ভবনের 2টি গেটে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীরা জানান, ঘটনার 5 দিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এজন্য প্রশাসনকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানানো হয়। এখন পর্যন্ত ওই তার আসামি ধরা পড়লো না। এখানে আমার না আসলে মনে হচ্ছে না অসহযোগিতা বা সহযোগিতার প্রশ্ন আসে। আমার কথা হচ্ছে আসামি এখন ধরা পড়ে যাওয়া উচিত ছিল। কোনো আমরা অপরাধীর কোনো হদিস পাই নাই এবং কালকে আমরা প্রেসিডেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে যতদিন পর্যন্ত না আমরা অপরাধীর খোঁজ পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রেজিস্টার ছাড়বো না। আমরা শুনেই যাচ্ছি যে কাজ চলছে। একজন আসামিকে ধরতে আসলে পুরা বাংলাদেশের আর্মি পর্যন্ত চলে গেল, 5টা সেকশন থেকে কাজ করা হচ্ছে, তবুও কতদিন সময় লাগে এটা আমাদের আসলে জানার বিষয়। প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পর সেখানে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই র্যাব, আমাদের পুলিশ বাহিনী, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য যে ডিবি, এসবি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। এদিকে ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা। দ্রুত সিদ্ধান্ত চাপিয়ে দ্রুত অপরাধীকে গ্রেফতারের কারণে একজন নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাজিয়ে তারা প্রশাসন একটা নাটকের সুযোগ পাবে। আপনারা এই নাটকটা করতে দিবেন না। এই ঘটনার অবশ্যই বিচার হবে, ধর্ষকেরা শাস্তি অবশ্যই আমরা চাই। সেই সাথে আমাদের ভিসি স্যারের সাথে এভাবে অপমানজনক যে ঘটনা ঘটানো হয়েছে এটারও আমরা দাবি জানাই এবং এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। বনশ্রী হালদার, ৭১। সিলেট ও শেরপুরে হামের উপসর্গে আরও 2 শিশু মারা গেছে। সারা দেশের হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু রোগী ভর্তি অব্যাহত রয়েছে। রোগীর চাপে ওয়ার্ডের বাইরে বারান্দা ও করিডোরে রোগী ও স্বজনদের দীর্ঘ সারি দেখা গেছে। টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেটে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন শিশুটির বয়স ছিল 9 মাস। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে 35 জন শিশু মারা গেছে। সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া, জন্ডিস সহ বিভিন্ন রোগে 321 জন রোগী চিকিৎসাধীন রয়েছে। বরগুনায় এখন পর্যন্ত মোট হাম আক্রান্তের সংখ্যা 517 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে আরও 12 জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 38 জন। অন্যদিকে হাম উপসর্গ নিয়ে জেলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 6 শিশু। চিকিৎসা ভালো, আসিবার স্যালাইন লাগাইছে 2টা, ওষুধ দিয়েছে, খাওয়াইছি, পরে একটু মোটামুটি সুস্থ। বাচ্চার বয়স 4 মাস আর চিকিৎসার ব্যবস্থা অনেকই ভালো। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে শিশুদের টিকা নিশ্চিত করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে। পটুয়াখালীতে হামের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। হাসপাতালে রোগীর চাপে ওয়ার্ডের বাইরে বারান্দা ও করিডোরে রোগী ও স্বজনদের দীর্ঘ সারি দেখা গেছে। মানুষের কারণে ভিতরে জায়গা নাই, এজন্য আমরা এই বারান্দায় থাকি। আর এই জায়গায় একটা ফ্যানের ব্যবস্থা নাই, রোগী নিয়ে আসছে আর অসুস্থ গরমে। চিকিৎসা করতে এসে খুব কষ্টে আছে, বলরে আছি, জায়গা নাই, ফ্যান নাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী সামাল দেয়া তাদের পক্ষে কষ্টকর হয়ে পড়েছে। এদিকে শেরপুর সদর হাসপাতালে হামের উপসর্গে 9 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এটাই জেলায় হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু। এছাড়া এ পর্যন্ত জেলায় হাম উপসর্গ নিয়ে 154 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসিবা আলী বর্ণা, ৭১। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে হাওর এলাকার নদ নদীতে ফের পানি বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 35 সেন্টিমিটার বেড়ে শহরের নবীনগর পয়েন্ট দিয়ে বিপদসীমার 76 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে শঙ্কা জানিয়েছে সংশ্লিষ্টরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কিশোরগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 35 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার মাত্র 76 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই, ভুগাই, কংস এবং অন্যান্য উপনদীগুলোতে পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও মৌসুমী বিপদসীমা অতিক্রম করেছে। হাওর ও নদ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে রয়েছে হাওরের উঁচু এলাকার ফসল। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার হাওড় অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কৃষকরা বলছেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক জমির ধান পানিতে তলিয়ে রয়েছে। কেউ কেউ নৌকা ব্যবহার করে ডুবে থাকা ক্ষেত থেকে ধান সংগ্রহ করছেন। রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, ধানের তোয়া হয়ে গেছে, এটা সব বাসায় গেছে। টানা তুলছিলাম, মনে আর জল হচ্ছে, টানা আবার তুলতেছি বাড়ি। হাইলা দিয়া তুলতাছি না, এই অবস্থা একটা লাগছে। আর হানি আমার তুলতে তুলতে আবার হানি হয়ে যাচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, এবার জেলার 10 উপজেলায় 77,363 জন কৃষকের 16,778 হেক্টর জমির ব্যুরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। শাকিলা সিথি, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।